হ্যাঁ, তা যেটা বলছিলাম দেখো, এখানে যে বিভবটা, সেই বিভবের ভ্যালু 0 থেকে 220 এর মধ্যে যে কোনো ভোল্টেজ হলেই লাইটটা কিন্তু তুমি জ্বালাতে পারবে। এবং সেই যে ভ্যালুটা কিন্তু 0 থেকে 9 এই সংখ্যাগুলো নিয়ে গঠিত। 0 থেকে 9 মানে এইগুলোকে বলা হয় দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা এই 0 থেকে 9। তো এই দশমিক সংখ্যা নিয়ে গঠিত যতগুলো আমরা এখানে যে ভ্যালুগুলো এখানে এই সমস্ত বর্তনীতে যুক্ত হবে, সেই বর্তনীটাকে বলা হয় অ্যানালগ বর্তনী। ঠিক আছে, অ্যানালগ বর্তনী যেখানে তোমার 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে নিয়ে কোনো একটা ভ্যালু গঠিত হবে। ঠিক আছে। আর ডিজিটাল বর্তনীটা কি? না, ডিজিটাল বর্তনী সেক্ষেত্রে এমন একটা বর্তনী হবে যে বর্তনীতে দুটি মাত্র স্টেট বা অবস্থাকে নিয়ে গঠিত হবে। দুটি স্টেট। এখানে তোমার এটা অ্যানালগ, আর এটা হচ্ছে ডিজিটাল। এর ক্ষেত্রে দুটি স্টেট বা দুটি অবস্থা বলা হয়। দুটি অবস্থা। একটা কি না, একটি হচ্ছে তার ওয়ান, এটাকে বলা হয় উচ্চ অবস্থা। আর একটা হচ্ছে জিরো, এটাকে বলা হয় নিম্ন অবস্থা। এটাকে হাই স্টেট, আর এটাকে বলা হয় লো স্টেট। ঠিক আছে। এই দুটি অবস্থা নিয়ে তোমাদের ডিজিটাল বর্তনী গঠিত। মানে ডিজিটাল বর্তনীর ক্ষেত্রে এই জন্যই এর নাম হচ্ছে ডিজিটাল, জাস্ট দুটি অবস্থা থাকে বলে। যেমন দশমিক সংখ্যা বা যেটাকে ডেসিমেল নাম্বার বলা হচ্ছে, সেই ডেসিমেল নাম্বার 10টা সংখ্যা নিয়ে গঠিত। এখানে সেটা সংখ্যা বলা হচ্ছে না, এটা দুটো স্টেট বা অবস্থাকে বলা হচ্ছে। অর্থাৎ এখানে তুমি এই বর্তনীটাকেই ডিজিটাল বর্তনী হিসাবে বলতে পারবে। যদিও এই যে যন্ত্রটা, মানে এখানে যেটা আমরা বৈদ্যুতিক বাল্ব বলছি, এই বৈদ্যুতিক বাল্বটাকে তুমি ডিজিটাল বর্তনীর কোনো একটা উপাদান বলতে পারবে না। এখানে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা 0 থেকে যে কোনো একটা ভ্যালু, যেটা বললাম 220 মধ্যে যে কোনো একটা ভ্যালু হলেই লাইটটা জ্বলবে। কিন্তু তোমাদের এমন একটা কোনো ডিজিটাল সিস্টেম থাকবে, ডিজিটাল উপাদান থাকবে, যে উপাদানে 0 অথবা 1 এই দুটো অবস্থার মধ্যে যদি ভোল্টেজটা থাকে, তবেই সেটা কাজ করবে। অর্থাৎ এটা আমি একটা ডিজিটাল উপাদান বলছি। এই ডিজিটাল উপাদান হতে পারে তোমাদের এখন ডিজিটাল যে ইলেকট্রনিক্সের যে যে কোনো যন্ত্র, যেমন মোবাইল হতে পারে, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি। এই সমস্ত জায়গায় এই যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে এবং এই সুইচটা যখন আমরা যোগ করব, এই সুইচটা যদি অন করা অবস্থায় এই ভোল্টেজ এর ভ্যালুটা, এই ভোল্টেজের ভ্যালুটা যদি 0 থেকে তোমার 0.5, 0.5 ভোল্ট এর মধ্যে থাকে, এই ভি এর ভ্যালু যদি 0 থেকে 0.5 ভোল্টের মধ্যে থাকে, তখন এটাকে লো স্টেট বলা হবে। আর যদি যদি ভি ইকাল টু তোমার 4.5 থেকে 5 ভোল্ট, 4.5 থেকে 5 ভোল্ট এর মধ্যে থাকে, এইটাকে তখন হাই স্টেট বা এটাকে 1 বলা হবে। মানে লো স্টেট যেটা আমরা 0 বলছিলাম,
হাই স্টেট সেটা তখন 1। তার মানে এখানে এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটার দুটি অবস্থাকে এখানে নির্দেশ করছে, যে অবস্থার মধ্যে ডিজিটাল উপাদানটা কাজ করবে। অর্থাৎ আমি যদি এখানে একটা এলইডি লাইট মানে লাগিয়ে দিই, এলইডি লাইটের ক্ষেত্রে তোমার 0 থেকে 5 ভোল্ট এর মধ্যে যদি থাকে তখন সে অফ হয়ে যাবে, এবং 4.5 থেকে 5 ভোল্টের মধ্যে থাকলে সে তখন জ্বলবে। এবারে হয়তো ভাববে কোনো একটা বিভব যদি আমি 3.5 ভোল্ট দিই বা 3 ভোল্ট দিই, অর্থাৎ 0.5 থেকে 4.5 এর নিচে এই বিভবের মধ্যে যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? তো সেই জায়গায় এটা কিন্তু কোনো কাজ করবে না, ডিজিটাল উপাদানটা তখন কিন্তু কোনো কাজ করবে না। মানে এই দুটো অবস্থার মধ্যেই এ কিন্তু কাজ করবে। এক, উচ্চ অবস্থা 1 আর নিম্ন অবস্থান যেটা 0, এই দুটো স্টেটের মধ্যে থাকবে। অর্থাৎ আমরা অ্যানালগ সিস্টেমে যখন কোনো একটা ভোল্টেজ বা কারেন্টকে যদি আমরা এসি ভোল্টেজ বা কারেন্টকে এইভাবে প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে এই যে টাইমের সঙ্গে তার ভোল্টেজের যে গ্রাফটা, এটা দেখো তোমার 0 থেকে, মানে এটা যদি 0 হয়, ভোল্টেজটাও 0, টাইমও 0, তারপর কি হচ্ছে, সময় বাড়ছে, ভোল্টেজটা বাড়ছে, ম্যাক্সিমাম হলো, তারপরে কি হলো, আবার কমতে কমতে 0 হয়ে গেল। তাহলে 0 থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত থাকছে, মানে যে কোনো ভোল্টেজ হলেই এ কিন্তু একটা কাজ করবে, মানে লাইট দেবে। কিন্তু ডিজিটাল বর্তনীতে এটা একটা স্টেটকে নির্দেশ করবে, যেখানে এটা বলা থাকবে যে ধরে নাও ভোল্টেজটা যখন কিছু সময়ের জন্য উচ্চ বিভবে আছে, তারপরে কি হলো, নিম্ন বিভবে চলে এলো, তারপরে আবার উচ্চ বিভব, কিছুক্ষণের জন্য নিম্ন বিভব, তারপরে আবার উচ্চ বিভব, তারপরে আবার নিম্ন বিভব কিছুক্ষণের জন্য, তারপরে আবার উচ্চ বিভব। তাহলে এইরকম ভাবে এটা ধরে নাও 0 থেকে 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এর মধ্যে তোমার বিভবটা, মানে যতক্ষণ বলতে এখানে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত উচ্চ বিভব আছে, এইটা হচ্ছে তার 1 স্টেট, আর এইটা হচ্ছে তার 0 স্টেট। তাহলে এই সময়ের জন্য সে তখন 0 স্টেটে আছে। তাহলে এইরকম ভাবে কোনো একটা সিগন্যাল ডিজিটাল বর্তনীতে কাজ করবে। এটা পর্যন্ত বোঝা গেল সবার? এই অ্যানালগ বর্তনীতে আমরা যেটা বলছিলাম যে 0 থেকে 120, মানে 0 থেকে বেশি আর 220-র মধ্যে যে কোনো বিভব হলেই লাইট এখানে জ্বলবে। এখানে কিন্তু সেটা নয়, এখানে তোমার যে ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কতক্ষণ হাই স্টেট এবং কতক্ষণ লো স্টেট আছে, সেইটা এখানে ইম্পর্টেন্ট থাকে। মানে সেই অনুযায়ী সিগন্যালটা কাজ করবে, মানে কতক্ষণ ধরে, মানে ধরে নাও যতক্ষণ ধরে এই ভোল্টেজটা পাচ্ছে 4.5 থেকে 5 ভোল্ট এই হাই স্টেটে থাকছে, ততক্ষণ এই যন্ত্রটা কাজ করছে, মানে ততক্ষণ সে এখান থেকে একটা সিগন্যাল পাচ্ছে। আবার কিছুক্ষণ পরে দেখা গেল ভোল্টেজটা কমে যাওয়ার জন্য তখন লো স্টেটে চলে গেল। অর্থাৎ কতক্ষণ লো স্টেট আছে সেটা এই যন্ত্র অনুভব করলো, মানে এইটাই তখন তার কাছে একটা কোড জেনারেট হলো, কত সময় অন্তর তার ভোল্টেজটা হাই স্টেট এবং লো স্টেটের মধ্যে পরিবর্তন হচ্ছে। এইটাই তোমার, মানে আমি যেটা একটা ডিজিটাল নাম্বার 12 বলছি, এই 12টা কতগুলো কোডে এটা বিভক্ত হবে, বা কতক্ষণ ধরে তোমার কতগুলো হাই স্টেট এবং কতগুলো লো স্টেটের মধ্যে এই 12 সংখ্যাটা থাকবে সেটা বোঝাবে। ঠিক আছে? তো এরপরে তোমরা ওই জিনিসটাই জানবে। হ্যাঁ, এখানে তোমাদের একটা কথা বলে নিই, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, সমস্ত বইয়ে এটা বলা আছে যে এই যে আমরা কোডটার কথা বলছি, অর্থাৎ হাই স্টেট এবং লো স্টেট, এই হাই স্টেট এবং লো স্টেটের পজিটিভ লজিক গেট এবং নেগেটিভ লজিক গেট থাকে। পজিটিভ লজিক গেটের ক্ষেত্রে তোমার হচ্ছে 1 হাই স্টেট হয়, আর 0 হচ্ছে লো স্টেট। আর যদি এটা নেগেটিভ লজিক গেট হয় তখন ঠিক উল্টো হয়ে যাবে, মানে 0 হয়ে যাবে হাই স্টেট আর 1 হয়ে যাবে লো স্টেট। তো নর্মালি
তোমরা এই পজিটিভ লজিক গেটটাই তোমরা কিন্তু এখানে পড়বে, তোমাদের সিলেবাসে এই পজিটিভ লজিক গেটটাই আছে, এটা ধরেই সমস্ত কিছু ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, তো এরপরে তোমাদের খাতার কিছু কাজ থাকবে, যেটা এই লজিক গেট যে সিগন্যালটার কথা বললাম, এখানে যে কোনো ডিজিটাল সিস্টেমে যে নাম্বারগুলো ইনপুট করা হয় সেইগুলোর ওদেরকে বোঝানোর জন্য যে কোড জেনারেট করতে হয় সেটা আমরা এখানে বুঝবো। অর্থাৎ এখানে তোমাদেরকে দশমিক সংখ্যা দেওয়া থাকবে, দশমিক সংখ্যা এটা থেকে কনভার্ট করতে হবে দিক সংখ্যা বা বাইনারি সংখ্যাতে। দিক সংখ্যা বা বাইনারি সংখ্যাতে, হ্যাঁ, বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে। তো এইটার প্রসেসটা দেখে নাও, খুব সহজ জিনিস, একবারে আমি যখন করছি আমার সাথে সাথে করবে। তোমাদের কোশ্চেনটা এরকমভাবে থাকবে, ধরে নাও কোনো একটা সংখ্যা সামথিং, আমি আরবিটারি একটা সংখ্যা বললাম 27, 27 বেস 10। এই বেস 10 কথাটার মানে কি? বেস 10 কথাটার মানে হচ্ছে এটা হচ্ছে দশমিক সংখ্যা। মানে যেমন আমি এখানে হেডিংটা দিলাম দশমিক সংখ্যা থেকে দিক সংখ্যা কনভার্ট করো, তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকবে 27 বেস 10 সমান কত বেস 2। বেস 2 মানে এটা বুঝে নিতে হবে বাইনারি নাম্বার। বাইনারির হচ্ছে দুটো স্টেট, মানে দুটো নাম্বার এখানে, যদিও এখানে 0 এবং 1 তোমরা হয়তো এটাকে নাম্বার হিসাবে ভাবতে পারো, 0 এবং 1 এটা নাম্বার কিন্তু নয়, এটা হচ্ছে দুটো স্টেট বা অবস্থা। যে অবস্থাটা আমি বললাম যে ভোল্টেজের অবস্থাটা এইটা। তো এখানে আমরা সেটা মানে এর সঙ্গে তুলনা করলে নাম্বারের মতন ভাবতে পারো যে 27, এখানে তোমার 2 এবং 7 দুটো সংখ্যা আছে, এখানে সেরকম 27টা যদি আমরা বাইনারি মানে দিক সংখ্যাতে কনভার্ট করি তাহলে কতগুলো এরকম স্টেট পাবো। মানে যেটা আমি বলছিলাম যে কোড জেনারেট হবে, এখানে তোমার 0 থেকে এই যে সময়ের অন্তর্গত, যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কতক্ষণ 1 এবং কতক্ষণ 0 এরকম স্টেটের মধ্যে থাকছে, সেটা তোমার এখানে জেনারেট হবে। অর্থাৎ তার বাইনারি নাম্বারটা কত হবে। অর্থাৎ কম্পিউটারে যদি আমরা 27 সংখ্যাটাকে টাইপ করি 2 আর 7 কিবোর্ডের সাহায্যে, সেখানে কম্পিউটার এটাকে তার ভাষাতে কতগুলো কোডে সে বুঝবে, মানে এখানে বিট বলা হয় আর কি, কতগুলো বিটে সে এই সংখ্যাটাকে বুঝবে। মানে যে কোড কথাটা বলছি এটাই হচ্ছে বিট, 0 এবং 1 হচ্ছে তার এক একটা বিট। এই শুরু করেছি। তো এরপরে এখানে দেখো 27, এই সংখ্যাটা 27, এটাকে আমরা কনভার্ট করব কিভাবে। তো সেই জন্য এই প্রসেসটা হচ্ছে জাস্ট 2 দিয়ে ভাগ করে করে যেতে হবে, মানে একই নিয়ম, শুধু নিয়মটাকে একবার দেখে নাও, একবার দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি এখন যেমন করছি এটা শুধু একটু মন দিয়ে দেখে নাও, দেখে নেওয়ার পর তোমরা এটা নিজেরা খাতায় করবে, দিয়ে মিলিয়ে দেখে নেবে ঠিকঠাক হলো কিনা আমার সঙ্গে। 27কে 2 দিয়ে ভাগ করবে, প্রত্যেকটা স্টেপে যেরকম লসাগু করো সেরকম 2 দিয়ে ভাগ করবে, অর্থাৎ এটা 13 আসবে। তাহলে 13 দুগুণে 26, তাহলে নিশ্চয়ই হাতে 1 থাকছে, এটা হবে 1। তারপরে আরো 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে 6 দিয়ে 12, তাহলে আরো হাতে 1 থাকছে, এটা 1 হবে। এরপরে আরো 2 দিয়ে ভাগ করবে, 3 দুগুণে 6 হবে, দেখো হাতে কোনো থাকছে না সেই জন্য 0। তারপরে আরো 2 দিয়ে ভাগ করবে, 2 1 2, হাতে দেখো 1 থাকছে। তারপরে আরো 2 দিয়ে ভাগ করবে, এখানে 0 দেবে, তাহলে 2 0 0, তাহলে হাতে 1। তো এখানে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে কি এমএসডি আর এলএসডি। এমএসডি আর এলএসডি এটা হচ্ছে এমএসডি মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর একটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এলএসডি। এমএসডি এবং এলএসডির ব্যাপারটা কি না, যেমন ধরো এখানে আমরা এই যে 27 সংখ্যাটা, 27 এর সব থেকে গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে এইটা,
কেন না 27 সমান কত লিখি আমরা, যেরকম সেই ছোটবেলায় শিখেছিলাম 20 প্লাস 7। হুম, মানে এটাকে যদি ওই অঙ্কের ভাষায় কি বলে গো? হ্যাঁ, যোগফল আকারে নয়, মানে এটাকে উম, কোথায় লেখো সংখ্যায় লেখো যে ব্যাপারটা ছিল আর কি। হ্যাঁ, ওই যে 2 10 7 27 এরকম যে হয় না, সেরকম ব্যাপার। 2 × 10, 2 × 10 + 7 এভাবে। সেই জন্য এই 2, এই 20, 20 বা এখানে যে 2 সংখ্যাটা, এটা হচ্ছে সব থেকে মোস্ট সিগনিফিকেন্ট, মানে এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর পরিমাণটা বেশি। এদিকে 7, 7টা হচ্ছে লেস সিগনিফিক্যান্ট। তাহলে বাম দিকে থাকবে মোস্ট সিগনিফিক্যান্ট আর ডান দিকে থাকবে লেস, লেস সিগনিফিক্যান্ট, লেস। তা সেই জন্য এটার একটা তীর চিহ্ন দিতে হয় নিচ থেকে উপরের দিকে। তীর চিহ্ন দিলে এই সংখ্যাগুলো তুমি নাও লিখতে পারো, এটা তোমার আর লেখার দরকার নেই, এটা শুধু বোঝানোর জন্য বললাম। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আর এটা সব থেকে কম গুরুত্বপূর্ণ। সব সময় বেশি গুরুত্বপূর্ণ থেকে কম গুরুত্বপূর্ণ দিকে তীর চিহ্ন থাকবে। বলো। হ্যাঁ বলছি, দাঁড়াও। তাহলে এবারে কি করবে? এখানে তোমার উত্তরটা কত হচ্ছে? উত্তরটা কত হচ্ছে? 1 1 0 1 1। এটা হবে বেস 2। বুঝতে পারলে? অর্থাৎ 27 সংখ্যাটাকে আমরা যদি টাইপ করি, তাহলে কম্পিউটার বা ডিজিটাল কোনো উপাদান সে এটাকে দুটো হাই স্টেট, একটা লো স্টেট, আবার দুটো হাই স্টেটে বুঝছে। ঠিক আছে, এটা সিকোয়েন্সলি এরকম ভাবে কিন্তু প্রতি সেকেন্ড অন্তর অন্তর এই এইভাবে তার পরিবর্তন হবে কোডটা। হ্যাঁ, এটা আমি এখন যেটা শেখাচ্ছি সেটা নিচ থেকে উপরে, এরপরে আবার পরেরটাই হবে উপর থেকে নিচে। সেই জন্য এই স্টেপগুলো তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, সব সময় 2 দিয়েই ভাগ হবে, যেটা আমি বললাম। তোমরা একবার, হ্যাঁ, আরেকবার করছি, দেখো আমার সাথে সাথে করো। ধরো এখানে আমি আর একটা সংখ্যা আমি 29 ধরলাম, ধরো 29। তাহলে 29 লিখলাম, 2 দিয়ে ভাগ করলাম। তাহলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে তোমার 14 দুগুণে 28 হয়। তাহলে এটা 14 লিখলাম। তাহলে 14 দুগুণে 28, তাহলে হাতে 1 থাকছে এখানে, ভাগ শেষ। ঠিক আছে, তাহলে এই জন্য 1 এখানে আসলো। আবার একই রকম ভাবে 2 দিয়ে ভাগ করো, তাহলে 7 দুগুণে কত হবে? 14। তাহলে মিলে গেল, এখানে তোমার কোনো ভাগশেষ থাকলো না, সেই জন্য 0। ঠিক আছে, আবার 2 দিয়ে ভাগ করো, তোমার 3 দুগুণে 6, দেখো হাতে 1 থাকছে, সেই জন্য 1 এখানে আসলো। আবার 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, তাহলে কত হবে? 1 থাকবে। আবার 2 দিয়ে ভাগ করো, 0 হবে, কারণ এটা তো হবে না, এই জন্য এখানে 1 থাকবে। ঠিক আছে, তাহলে এবারে এইটা এইটাই হবে, 2 দিয়েই হবে তোমাদের সিলেবাসে, এটা 2 দিয়েই আছে। তারপর 3 দিয়েও হয়, 4 দিয়েও হয়, 8 দিয়ে হয়, 6 দিয়ে হয়। হ্যাঁ, এটা যেমন বাইনারি, সেটা হচ্ছে তোমার অক্টা, ওই যে তোমরা মোবাইলে সব অক্টা কোর, হেক্সা কোর প্রসেসর, সেই নাম শুনেছো না? সেই রকম কোর মিনিং হচ্ছে এরকম আর কি। বাইনারির জন্য 2। হ্যাঁ, নিচ থেকে উপরে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। তাহলে এই 29 বেস 10, এটা সমান হয়ে যাচ্ছে 3টে 1 0 1। এখানে তোমরা, আমি 1 1 পড়ছি, প্র্যাকটিক্যালি কিন্তু এটা স্টেট, বারবার বলছে, কিন্তু এটা মনে রাখবে, এটা কিন্তু কোনো সংখ্যা নয়। হুম, স্টেটকে বোঝাচ্ছে, কিন্তু তোমরা এইখানে যেহেতু সংখ্যা, তার রেসপেক্টে এটাকে আমি সংখ্যা বলছি। ঠিক আছে, 1 1, তারপরে 0 1। বোঝা গেল?
এবারে আর একটা দিচ্ছি, এটা একটু প্রত্যেকে করো তো। সংখ্যাটা কত হয়? 31 বেস 10 সমান কত বেস 2? উত্তরটা কত হচ্ছে দেখো। V1 5 টাকা হচ্ছে। আচ্ছা, একটু মিলিয়ে নিই, দেখে নিই। 31 2 হলে 15, 1 2 হলে 7, 1 2 হলে 3, 1 2 হলে 1, 1 2 হলে 0। হ্যাঁ, ঠিক ঠিক আছে। তাহলে 5 টাকা হচ্ছে। তাহলে এটা শিখে গেলে, তাই তো? আচ্ছা, এর আরেকটা আম, নিয়ম আছে। সেই নিয়মটা, যদি দশমিক সংখ্যা এইরকম হয়, ধরো 0.25 বেস 10 সমান কত বেস 2? 0.25 এরকম আছে। তাহলে এইটার ক্ষেত্রে কিরকম ভাবে করবে? আচ্ছা, এইটাকে একটু, এটা খুব ছোট হয়ে যাবে, আমি একটু বড় দেখে নিই। 0.625 নিই। 625 বেস 10 সমান কত বেস 2? এরকম কোশ্চেনটা আসলো। তাহলে সেক্ষেত্রে তখন কিরকম করবে? এটার ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। তার ক্ষেত্রে কিরকম হবে? 0.625 এটা সমান লেখা যায় 0.625 ইন্টু 2। যেমন আগেরটা 2 দিয়ে ভাগ করা হচ্ছিল, এটাকে গুণ করতে হবে। তো এটাকে যদি গুণ করা হয় তাহলে আসবে তোমার 5 দিয়ে 10, 2 গুণে 4 একে 5। হ্যাঁ, কি 5 দুগুণে 10, হাতে 1, 2 দুগুণে 4 একে 5, 6 দুগুণে 12, এটাই হবে 1250। হ্যাঁ, এরপরে এর পরের স্টেপটা দেখো। এর পরের স্টেপটা, এই জায়গাটা একটু মনে রাখবে। এই যে দশমিকের আগে তোমার 1 সংখ্যাটা থাকবে, মানে যে সংখ্যাটা থাকবে সেটাকে বাদ দিবে। তাহলে এখানে তোমার এসে গেল 25, এই শূন্যটা আমি বাদ দিয়ে দিলাম। এখানে তোমার তীর চিহ্ন দিয়ে লেখা হবে 1, মানে এইটা হচ্ছে তোমার এর ভাগশেষ ধরা হয় আর কি। এই 1টা এখানে চলে আসবে দশমিকের আগে যে সংখ্যাটা আছে। দিয়ে এই 0.25টার একই রকম ভাবে রিপিট হতে থাকবে, অর্থাৎ 0.25। এটাকে আবার এইটা এখানে লিখলাম, এখানে চলে আসলো 0.25 ইন্টু 2। তাহলে কত আসবে দেখো? 0.50। এটা সমান কত হবে দেখো? একই রকম, এখানে 0 আছে, এটা যেমন ছিল তেমনই লিখলাম, দিয়ে এখানে 0 লিখলাম। আবার এই 50 অর্থাৎ 0.5 এটা চলে আসলো এখানে। তাহলে এখানে 0.5 ইন্টু 2 সমান কত আসবে? 1.0। তাহলে এখানে কি আসবে দেখো? 0.0 হয়ে যাচ্ছে, আর এই একটা এখানে চলে গেল। তাহলে এরপরে তো শূন্য এসে গেল। শূন্য এসে গেল মানে কি, আর কোনো তুমি আগাতে পারবে না, কারণ কি এরপরে শূন্য হতেই থাকবে। সেই জন্য এই জায়গায় তোমার স্টপ হয়ে যাবে। এবারে এইখানে কি হয়? এখানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিটটা হয় উপরেরটা, আর লিস্ট সিগনিফিক্যান্ট হয় নিচেরটা। তখন তীরচিহ্নটা উপর থেকে নিচের দিকে থাকবে, অর্থাৎ তখন উত্তরটা হবে 0.625 বেস 10 সমান, এটা হবে 0.101 বেস 2।
বুঝতে পারলে? মানে পয়েন্ট যেমন ছিল এটা পয়েন্ট থাকবে, পয়েন্টের পর উপর থেকে নিচের দিকে সংখ্যাগুলো পরপর লেখা হবে। ঠিক আছে? এরপরে আরেকটা দিচ্ছি, এটা একটু করো। এখানে ধরো সংখ্যা একটা আমি আরবিটারি দিলাম 0.56, মানে এটা দিলাম এই কারণেই, এর একটা কারণ আছে। এটা এইভাবে করতে থাকো, যেমন ভাবে বললাম সেইভাবে করতে থাকো। অর্থাৎ 0. আমার সঙ্গে করো সবাই, 0.6, এটা তোমার বেস 10 এটা আছে, এইটাকে তোমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে, এর জন্য 2 দিয়ে গুণ করতে হবে। 56 × 2 গুণ করে যাও, 2 × 12, 5 × 10 11, 112। এটা হচ্ছে মানে 0.12, এখানে তোমার 1, এখানে আসলো 0.12, 0.12 × 2 24, 0.24, 0.24, 0, 0.24, 0.24 × 2 48, 0.48। আচ্ছা যাক না, কত দূর যাই দেখি না। আবার 0.48, 0.48 × 2, 48 × 96, 0.96, 0, 0.96, 0.96 × 2, 2 × 12, 2 × 18, 19। আচ্ছা এটা সমান এলো 0.921, 0.92 × 2, 4, 2 × 18, 0.84, 1, 0.84, 0.84 × 2, 8, 2 × 16। হ্যাঁ, এইটা এই কারণেই দেওয়া আর কি, মানে এমন কিছু কিছু ভ্যালু থাকবে যেটার ক্ষেত্রে এরকম মিলবে না, বুঝেছো? না, এটা আমি একটা আরবিটারি দিয়ে দিলাম। এবারে এটার একটা কারণও আছে, আমি সেটা বলছি। এরকম কিছু কিছু জায়গায় দেখবে এরকম ভাবে যেতে 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 একটা সময় দেখবে কোনো একটা সংখ্যা রিপিট এসে যাবে, রিপিট হয়ে যাবে। ঠিক আছে? মানে ধরে নাও তুমি 0.65 দিয়ে শুরু করলে, দেখবে 0.65 এসে গেল। বা এখানে ধরে নাও 0.12 আছে, সেটা রিপিট করলো। যেই জায়গায় রিপিট করবে সেইখানে তোমার স্টপ হয়ে যাবে, সেই জায়গায় রিপিট করবে। আর এটা যেহেতু যে আমি বললাম আরবিটারি দিয়েছি, এটা এখন এইভাবে চলতেই থাকবে, কোথায় শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, হয়তো নাও হতে পারে। যেমন ধরো তোমরা সাধারণ সেই যখন ভাগ করো, মানে 10কে 3 দিয়ে ভাগ করো, এর কি কোনো শেষ হবে? ভাগ যদি নর্মাল নিয়মে করে যাও, সে হতেই থাকবে, 3.333333 হয়েই থাকবে। কিন্তু আমরা ততদূর কি লিখি? কিছুটা বাদ দিয়ে দিই। এখানেও ঠিক সেরকম ভাবে কিছু সংখ্যা যাওয়ার পর আমরা থেমে যাব। সেই জন্য এই ভ্যালুটা তখন হয়ে যাবে, যেটা তোমরা করলে, এটা ইকাল টু 0.10001111 এরকম হতে থাকবে আর কি, বেস 2 এইরকমটা হবে। ঠিক আছে? তো এবারে আর একটা ধরন তোমাদের থাকতে পারে, যেমন
এই দুটোর কম্বিনেশন। প্রথমেরটা আমরা করলাম 31, তারপরে করলাম ধরে নাও 0.625। তাহলে আমি যদি বলি যে 31.625, হ্যাঁ নামাচ্ছি, বেস 10 সমান কত বেস 2, কতটা? এর পরের কোশ্চেনটা তাহলে দেখো, 31.625 বেস 10 সমান কত বেস 2, এরকম কোশ্চেনটা এলো। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে, যেমন 31টাকে করেছো সেরকম করবে, তারপর 0.625 যেমনভাবে করেছো সেটা করবে, করার পর পাশাপাশি লিখে দিবে। যেমন 31এরটা তোমার বেরিয়েছিল কত, তোমার 5টা 1 বেরিয়েছিল, তাহলে এখানে তুমি বসিয়ে দিবে 1 2 3 4 5 দশমিক, আর 0.625 বেরিয়েছে দেখো 0.101, তাহলে এইটি লিখে দিবে 101 বেস 2, এইটি হয়ে যাবে উত্তর। হ্যাঁ অবশ্যই, তো পয়েন্ট দিলাম, এই যে পয়েন্ট দিলাম, ঠিক আছে। হ্যাঁ দরকার, হ্যাঁ একবার করবো। বোঝা গেল? আচ্ছা, এরপরে নেক্সট নেক্সট অংশটা আছে, এরপরে হচ্ছে তোমার উল্টোটা। উল্টোটা মানে বাইনারি দেওয়া থাকবে, দশমিক সংখ্যায় নিয়ে আসতে হবে। তো তার জন্য আমি একদম ক্রস ভেরিফিকেশন হয়ে যাবে, মানে নিজেরাও এটা করতে পারবে। তার জন্য এটা আমরা করলাম দিক সংখ্যা টু দশমিক সংখ্যা। এটার জন্য কি করবে, দিক সংখ্যা ধরো আমি 1 2 3 4 5 এইটাই দিলাম, বেস 2 সমান কত বেস 10, এই কোশ্চেনটা এলো। তাহলে এইটা কিভাবে করবে, তাহলে এটার জন্য প্রসেসটা কিরকম, তোমাকে প্রথমে এর নাম্বারিংটা করে নিতে হবে, মানে কটা দিক সংখ্যা আছে এটা তোমাকে দেখতে হবে। যেমন এখানে 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, ঠিক আছে। তো 5টা সংখ্যার জন্য তুমি শুরু করবে 4 থেকে, কিরকম, এটা সমান, এটা লেখা যাবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। কেন 4 দিয়ে শুরু করলাম বুঝতে পারবে। তাহলে এই যে 1 সংখ্যাটা, তার জন্য 2 টু দি পাওয়ার 4 প্লাস দিবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 এটার জন্য, তারপরে এই সংখ্যাটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তারপরে আবার এই সংখ্যা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তারপরে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, জিরোতে গিয়ে শেষ হবে। বুঝতে পারলে? সেই কারণে দেখো 0 1 2 3 4, হ্যাঁ এখানে টোটাল 5টা সংখ্যা আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 আমাদের বাইনারি সংখ্যা কত, বাইনারি সংখ্যা 0 থেকে এই সরি দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এখানে যেহেতু 1 আমরা কাউন্ট করছি, মানে শূন্যটাকেও ধরতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমার 0 আছে এটা ভাবতে হবে, কিন্তু এইটা আমরা লিখছি 1, কারণ কি না, তার কারণ হচ্ছে এখানে দেখো 1 সংখ্যাটা আছে 2 টু দি পাওয়ার 4, এটা তোমাকে শূন্যতে যেতে হবে, শূন্যতে, মানে এটা যদি 0 থেকেও ধরো তাহলেও তুমি ব্যাপারটা বুঝতে পারবে, মানে এটা 1, এটা 2, এটা 3, এটা তখন 4 হবে। তাহলে এখানে কি হলো না, 1 সংখ্যাটা আছে 1 ইন্টু 2 দি পাওয়ার 4, তারপরে সংখ্যা কত আছে 1, 1 ইন্টু 2 দি পাওয়ার 3, এক এক করে পাওয়ারটা কমে যাবে, ঠিক আছে। এটা কমে গেলেই দেখো তোমার এরপরে সিম্পল ক্যালকুলেশন, বীজগাণিতিক যে নিয়ম ছিল 2 টু দি পাওয়ার 4 এটা সমান কত 16, তাহলে 1 ইন্টু 16 মানে 16, তারপরে কি হচ্ছে 2 টু দি পাওয়ার কিউ সমান কত 8, 1 ইন্টু 8 মানে 8, প্লাস 2 টু দি পাওয়ার 4 মানে কত 4, তারপরে 2 টু দি পাওয়ার 1 মানে 2 টু দি পাওয়ার 1 মানে 1 ইন্টু 2 হবে, প্লাস 2 টু দি পাওয়ার 0 সমান 1 মানে 1, তাহলে আলটিমেট যোগ করলে কত হচ্ছে
16, 4 20, 28, 30, 31, সংখ্যাটা 31 এলো। তার মানে এটা বেস 2, সরি বেস 10। এটা ক্রস ভেরিফিকেশনও হয়ে গেল, মানে তোমার এই যে 31কে যখন তুমি দিক সংখ্যায় কনভার্ট করেছিলে তখন 5টা এক এসেছিল, এক্ষেত্রেও দেখো আমি দিক সংখ্যা থেকে যখন এটা নিয়ে এলাম তখন তোমার 31ই ঘুরে চলে এলো। বোঝা গেল কি? এটার আরেকটা করে নাও। আমি একটা আরবিট্রারি কোনো ভ্যালু দিচ্ছি, ধরো 1 0 1 1 0 1 বেস 2 সমান কত? বেস 10। ঠিক আছে, এটা করতে থাকো যেমন হয় বললাম। সংখ্যা গুণে নাও, 1 2 3 4 5 6, 6 মানে 5 থেকে শুরু হবে, তাহলে প্রথম সংখ্যা 1 আছে, সেই জন্য 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস পরের সংখ্যা। হ্যাঁ করো না, তোমরা করো। পঁয়তাল্লিশ দেখছি, তাহলে ওটাই হবে। এটা তোমার 40, হ্যাঁ 45। বাকিদের বেরিয়েছে? ঠিক আছে, তো 45 বেস 10, এটা হয়ে গেল। এরপরে একই রকম ভাবে আমরা যেমন এই যে সংখ্যাটা পেয়েছিলাম ওইটারও একটা ক্রস ভেরিফিকেশন করে নিই, মানে 0.101 বেস 2 সমান কত? বেস 10। এটা তোমার আসলো। তাহলে এক্ষেত্রে কিরকম হবে না, এক্ষেত্রে যেমন ওইখানে আগেরটার ক্ষেত্রে আমরা যতগুলো সংখ্যা ছিল সেখান থেকে 1 কমিয়ে শুরু করেছিলাম পাওয়ারটা, এক্ষেত্রে -1 থেকে শুরু হবে, মানে 0তে শেষ হয়েছে, এরপরে -1-এ শুরু হবে। কিরকম? এটা হবে প্রথম সংখ্যা কত? 1, তাহলে লিখবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, তারপরে 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। ঠিক আছে, তাহলে এইটা তোমার নর্মাল 1/2, মানে 0.5 হয়ে যাচ্ছে। এইটা তোমার 0 হয়ে যাচ্ছে, এটা 1/8, 1/8 করলে কত হবে? 1/8 ক্যালকুলেট করো। হ্যাঁ কত? 0.125। তাহলে এবারে এই দুটো যোগ করলেই দেখো তোমার এসে যাচ্ছে 0.625। তাহলে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই কিন্তু তোমার চলে এলো। ঠিক আছে, এই জন্য এটার উত্তর হলো 0.625 বেস 10। হ্যাঁ, যত সংখ্যা যত সংখ্যা থাকবে এক এক করে মাইনাস পাওয়ার বেড়ে যাবে, যত সংখ্যা থাকবে। বুঝতে পারলে? এবারে ধরো এরকম একটা সংখ্যা যেমনটা আমি করলাম আগে। হ্যাঁ, কোনটা? এইটা বুঝতে পারো নি? যে দিক থেকে হোক, এখানে টোটাল কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে, 5 থেকে শুরু করতে হবে। না, তোমার এইখান থেকে শুরু করতে হবে। কাউন্টিংটা তুমি যেখান থেকে খুশি করতে পারো, কিন্তু প্রথম 2 টু দি পাওয়ার যে 5টা পাওয়ারটা যে গুণ করছো, প্রথম এই লেফট হ্যান্ড সাইড, মানে এটা যে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট যেটা, সেখান থেকে শুরু করতে হবে, এদিক থেকে শুরু করা যাবে না।
হ্যাঁ, আলাদা হবে। অনিকেত কি বলছো? এই যে এইটা তোমার মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট তো। আর এই আচ্ছা, এরপরে যে সংখ্যাটা বলছিলাম, ধরো 5টা 1 বেস এই দশমিক তোমার ধরো 101 বেস 2 সমান কত বেস 10, এটা এলো। তাহলে সেক্ষেত্রে ওই আগের মতোই নিয়ম, মানে এইটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, এটা বের করে পাশাপাশি লিখে দিলেও হবে। অথবা এটার ক্ষেত্রে আর একটা করা যায়, টোটাল এদিক থেকে, মানে এটা তো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এটা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এখানে টোটাল কটা সংখ্যা আছে? 5টা। তাহলে এখান থেকে তুমি যদি শুরু করো, তাহলে 1 × 2⁴ প্লাস 1 × 2⁵ প্লাস 1 × 2⁵ প্লাস 1 প্লাস 1 × 2⁵0 প্লাস 1 × 2⁻1 প্লাস 0 × 2⁻2 প্লাস 1 × 2⁻3। দেখো এই অংশটা একবারে করে দিলাম এখানটায়, বুঝতে পারলে? এইভাবে করলেই চলে আসবে, একবারে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এই দুটো প্রসেসই তোমাদেরকে করতে হবে। এরপরে এখানে পরের স্টেপটা করব বাইনারির যোগ, বাইনারি সংখ্যার যোগ। বাইনারি সংখ্যার যোগ এটা কিভাবে করবে? তো এটার জন্য ধরো বাইনারি সংখ্যা আমি আরবিটারি কোনো একটা সংখ্যা ধরে নিলাম, 1 1 0 1 1, আর এর সঙ্গে যোগ করবে ধরো 1 1 0 1, এটা যোগ করবে। তাহলে যোগের নিয়মটা একটু জেনে নাও। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে নর্মাল যেরকম নিয়ম সেই নিয়মই হবে, অর্থাৎ 0-র সঙ্গে 0 যোগ করলে 0 হবে, 0-র সঙ্গে 1 যোগ করলে 1 হবে, 1-এর সঙ্গে 0 যোগ করলে 1 হবে, 1-এর সঙ্গে 1 যোগ করলে 1 0 হবে। এইটি হচ্ছে একটু ব্যতিক্রম কেস। এইটি বাকি সবগুলো সাধারণ যোগের যেরকম নিয়ম সেই নিয়মই আছে, শুধু 1-এর সঙ্গে 1 যোগ করলে 1 0 হবে। এইটি মাথায় রাখতে হবে। তো সেই নিয়ম অনুযায়ী এটা যোগ করলেই তোমার হয়ে যাবে। দেখো এটা 1 1 যোগ করলে তাহলে এই নিয়ম অনুযায়ী 1 0, এটা হচ্ছে 1 0 1 0 0 হাতে 1, সেই 1 আমি এখানে লিখলাম। তাহলে কি হলো, 0 আর 1-এ যোগ করলে কত হবে? 1, 1-এর সঙ্গে হাতের 1 যোগ করলে কত হবে? আবারও 1 0। তা 0 হাতে 1, সেই 1 কোথায় গেল? এখানে হাতে 1 থাকলো। তাহলে আবারও 0-র সঙ্গে 1 যোগ করছো, কত হবে? 1 হবে। 1-এর সঙ্গে 1 যোগ করছো, 1 0, 0 থাকবে, হাতে 1, সেটা এখানে চলে যাবে। তাহলে এরপরে দেখো 1-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 1 0, তার সঙ্গে 1 যোগ করছো, তাহলে কত হবে? 1, আর এটা 1, তাহলে কত হচ্ছে? 1 1। 1-এর সঙ্গে এই 1 1-এর 1 হাতে থাকলো, আর এখানে চলে গেল। তারপরের স্টেপে তাহলে কত হবে? 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 1 0। বুঝতে পারলে কিনা বলো?
পারলে না? আচ্ছা, আর একটা আরবিটারি সংখ্যা লিখছি, দেখো 1001101। এখানে আমি 1101 এটা লিখলাম, এটা যোগ করছি। স্টেপগুলো দেখো, তাহলে 1 এর সঙ্গে 1 যোগ করছো 10, তাহলে তার জিরো জিরো বসলো। যেমন সংখ্যা তোমরা লিখো যে 2 আর 5, আর এখানে ধরে নাও 3 0 যোগ করছো 5 আচ্ছা 3 3 6 করে দাও, তাহলে 6 5 কত 11, 11-র 1 হাতে 1 থাকে, সেই একটা কি করি না এর সঙ্গে যোগ করি, 3 দিয়ে 5 একে 6, এইটা এই তো নিয়ম, সেম সেম জিনিস। তাহলে 1 এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে 10, 0 0 বসলো, হাতে 1 থাকলো, সেই 1 কি হবে না এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা তুমি সাইডেই লিখো হাতে 1 থাকলো, তাহলে এবারে কি হবে 0 0 0, 0-র সঙ্গে 1 যোগ করে দাও, কত হবে 1। এরপরে আবারও একই রকম 1 আর 1 যোগ করলে কত হবে 1 0, তা 0 থাকলো, হাতে 1 থাকলো। আবারও এখানে 0 আর 1 যোগ করলে কত হবে 1, তার সঙ্গে হাতে 1 কত হবে 1 0, 1 0 0, হাতে 1 থাকলো, সেই হাতের 1 এখানে আবার বসলো। আমি মাথায় কেন বসাচ্ছিলাম, সুবিধা হবে আর কি সহজে দেখতে। তাহলে এর সঙ্গে 1 যোগ করে দিলে আবার 1 হলো, আর এখানে 1 থেকে গেল। এইটি হলো তোমার উত্তর। বুঝতে পারলে? সহজ জিনিস কি বুঝতে পারলে না? তুমি এই ফর্মুলাটিকে শুধু মাথায় মনে রাখো, 1 এর সঙ্গে 1 যোগ করলে 10। ঠিক আছে, এইখানে এখানে তোমার কি আছে, প্রথম প্রথম সংখ্যা কত আছে বলো, 1 আর 1 তো, তাহলে যোগ করলে কত হচ্ছে 10, 10 0, হাতে 1 থাকলো, সেই 1 এখানে গেল। তারপরের সংখ্যা কত, তারপরে কি আছে 0 আর 0, 0 0 যোগ করলে কত হবে 0, তার সঙ্গে 1 যোগ করো 1, তাহলে 1 বসে গেল। তারপরে কত হচ্ছে 1 1, 1 0-র কত বসবে 0, হাতে কত থাকবে 1, সেটা এখানে। এরপরে করো, এখানটায় কত বসবে 0, তারপরেরটা ঠিক আছে। এই হচ্ছে প্রসেস যোগের। আচ্ছা, এরপরে কাজে বলতে তোমাদের পরীক্ষায় পড়লে করতে হবে এই আর কি, আর কিছু নেই। আর কিছু এখানে আর সেরকম কোনো অ্যাপ্লিকেশন নেই। এগুলো কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়বে তাদের ক্ষেত্রে এগুলো বেসিক, মানে এইটা তোমার এখন হাতে করি হচ্ছে, মানে অ আ ক খ পড়ছো। এরপরে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়বে তারা এইটা দিয়েই শুরু করবে সেখানে। ঠিক আছে, এই যে বলছিলে না 2 দিয়ে ভাগ, নেট টানছে কেন তো আমি কি করে বুঝবো, কি করে জানি না। এরপরে দেখো বাইনারি বিয়োগ, বাইনারি বিয়োগ। এই বিয়োগটা কি না, বিয়োগের ক্ষেত্রে তোমরা তো জানো যোগের বিপরীত হচ্ছে বিয়োগ, মানে সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়। তো সেই হিসাবে বিয়োগের নিয়মটা কি, নিয়মটা হচ্ছে 0 - 0, যেমন নর্মাল করো সেটা কি 0 হয়। তোমার 1 - 0 এটা কত হবে 1 হবে। 0 থেকে 1 বিয়োগ করা যায় না, সেই জন্য এর পরের নিয়মটা হবে 10 - 1, এটা হবে 1। 10 - 1, 10 - 1 কেন বলো তো এটা লিখলাম, তার কারণ তুমি এই যোগের ক্ষেত্রে যে নিয়মটা ছিল দেখো,
1 প্লাস 1 সমান 1 0। তাহলে একটা সংখ্যাকে ওদিকে নিয়ে চলে যাও, তখনই কি হবে? 1 0 মাইনাস 1 সমান কত? 1। বুঝতে পারলে নিয়মটা? নিয়মটা বুঝতে পারলে তো? ঠিক আছে, এরপরে অ্যাপ্লিকেশন করে নাও, তাহলেই বুঝতে পারবে অ্যাপ্লিকেশনটা। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা আমরা এইখানেও সেই ক্রস ভেরিফিকেশনের জন্য ধরো এই দুটোর যোগফল এইটা আসছে তো, তাহলে এইটা আমরা এরকম করি 1 1 0 0 1 0, এই যে এই সংখ্যাটা, ঠিক আছে? এখান থেকে আমি যদি এইটা বিয়োগ করি তাহলে এটা পাবো, ঠিক কিনা? 26 20 যোগ করলে হচ্ছে 46। এখন 46 থেকে 26 বাদ দিলে কত আসবে? 20। সেটাই আমরা করতে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি বিয়োগ করব 1 0 0 1 0 1। এটা যদি বিয়োগ করি তাহলে আমার এই উত্তরটা আসার কথা। দেখো কিভাবে বিয়োগটা করবে, একটু মন দিয়ে শুনবে, আমি স্টেপ বাই স্টেপ বলছি। দেখো প্রথম কথা, প্রথম সংখ্যা আছে 0, 0 থেকে 1 বিয়োগ করা যায় না, কারণ তোমরা নিয়ম পড়েছো 1 0 থেকে 1 বিয়োগ করা যায়। তো সেই কারণে তুমি কি করবে, এই পাশের জনের কাছ থেকে ধার নিতে হবে, ধার। তাহলে এখান থেকে তুমি যদি 1 নিয়ে নাও তাহলে এর কত হবে না 1, আর এখানে কত হবে 0। এই স্টেপটা ভালো করে বুঝো কি বললাম। ছিল 1 0, সেখান থেকে 1 তুমি বিয়োগ করছিলে, কিন্তু 0 থেকে 1 বিয়োগ করা যায় না, সেই জন্য এই একটা বাদ দিয়ে এর জায়গায় আমি 0 লিখলাম, এই একটা চলে গেল এর কাছে, ঠিক আছে? তাহলে এইটা কত হলো? 1 0। 1 0 থেকে তুমি 1 বাদ দিচ্ছ, তাহলে কত হবে? 1। তাহলে এখানে তো আর 1 নেই, এখানে তার বদলে আছে 0, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়। আবারও দেখো এখানে আছে 0 আর এখানে আছে 1, তাহলে এটা বিয়োগ করা যাবে না, তখন কি করতে হবে? পাশের জনের কাছ থেকে ধার নিতে হবে, কিন্তু পাশের জনেরও তো 0, তারও তো 1 নেই, সে দেবে কোথা থেকে? সেই জন্য এখান থেকে 1 ধার নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এর ধার নিয়ে নেওয়া মানে কত হচ্ছে? এইটা হচ্ছে 1 0, ঠিক আছে? তাহলে 1 0 মানে কত? 1 প্লাস 1 তো, হুম? তাহলে সেই 1 0 1 1 মানে এইটা হবে 1 আর এইটা হবে 1, মানে 1 0 মানে দুটো 1 এর সমষ্টি, মানে আগেরটা দেখো 1 0 মানে কত? 1 প্লাস 1, দুটো 1 এর সমষ্টি, তার একটা 1 এখানে লিখলাম আর একটা 1 এখানে থাকলো। তাহলে এখান থেকে কত আসবে? এটা আসবে 1। এই যে 1 0, 1 0 থেকে 1 বাদ দিলে কত হবে? 1। তারপরে কি আছে? এই যে 1 আছে, 1 থেকে 0 বাদ দিচ্ছ, কত আসবে? 1। আচ্ছা, এখানে কত আছে? কিছু নেই মানে তো 0, তাহলে 0। এখানে 1 1 কত মিলে যাবে? 0। তাহলে এই 0 কোনো ভ্যালু নেই, তাহলে উত্তরটা কত হলো? তাহলে এইটাই ছিল। বুঝতে পারলে? আর একটা করে নাও, বুঝতে পারবে না আমি জানতাম। আচ্ছা, এখানে সংখ্যাটা আমি লিখছি ধরো 1 0 1 0 0, এখানে লিখলাম 1 0 1 1। এটা বিয়োগ করতে হবে, তো তার জন্য কি
সায়ন, দেখো মন দিয়ে, আমি ওই জন্যই ঘর কাটলাম। তাহলে এখানে আছে কত? 0। 0 থেকে 1 বিয়োগ করা যাবে না। তার জন্য কি করতে হবে? পাশের জনের কাছ থেকে ধার নিতে হবে। তাহলে এর কাছেও 1 নেই, এরও আছে 0। তখন কি করবে? এর কাছ থেকে ধার নেবে। তাহলে এর একটা বাদ দিয়ে এই জায়গায় লিখে দাও 0। তাহলে এর কাছে চলে এলো 1। যখনই এর কাছে চলে গেছিল, এটা তখন কত? 10। 10 মানে দুটো 1-এর সমষ্টি। এই যে যোগের নিয়ম, 10 কখন পেয়েছিলে? যখন 1 + 1 হয়েছিল। তার মানে কি এখানে তখন দুটো 1 হয়ে গেল, অর্থাৎ একটা 1 এর কাছে থাকবে আর একটা 1 এর কাছে থাকবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এবারে তুমি বিয়োগ করো, দেখো 10 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। এরপরে 10 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। এইখানে 0 আছে, 0 থেকে 0 বাদ দিলে কত হবে? 0। আবারও সেম কন্ডিশন, 0 আছে, এখানে 1 আছে, বিয়োগ করা যাবে না। তখন কি করতে হবে? এখান থেকে 1 নিয়ে নিতে হবে, থাকবে 0, এখানে 1 চলে আসবে। তাহলে কত হলো এই ঘরটায়? 10। 10 থেকে 1 বাদ দিলে 1। এইটি হবে উত্তর। ঠিক আছে। আচ্ছা, বাইনারি যোগ বাইনারি বিয়োগের কিছু উদাহরণ এখানে করা আছে। তোমরা পেজ নাম্বার 774 পাতায় উদাহরণগুলো করতে পারো। তো বিয়োগটা এখন পর্যন্ত তোমাদের পরীক্ষাতে আসেনি। তো যদি বাই চান্স এসে যায় সেই জন্য করে রাখলাম, কিন্তু যোগ এবং তার আগের যে কনভারসেশনগুলো এগুলো কিন্তু থাকে। ঠিক আছে। কত নম্বর থাকে বলতে এইটা থেকে 3 নাম্বার থাকবে ডিজিটাল বর্তনী থেকে। হ্যাঁ, এবারে শুধু সরি, ডিজিটাল বর্তনী এবং অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স এটা থেকে 8 নাম্বার থাকে। এবারে কোনখান থেকে কত নাম্বার করে দেবে সেটা কিন্তু বাধ্যবাধকতা নেই, মানে এই চ্যাপ্টারটা দুটো থেকে এরকম নাম্বার ডিভিশনটা হয়। ঠিক আছে। যোগ বিয়োগ এটা এমসিকিউ এর মধ্যে পড়লে 1 নাম্বার, আর যদি যদি এমনি 2 নম্বরের কোশ্চেনে থাকে তখন 2 নম্বর হয়তো দিতে পারে। 2 নম্বর দেবে না, তোমার 1 নম্বর থাকবে, এটি ধরে নিয়ে আগাতে হবে। এমসিকিউ থাকতে পারে বা তোমাদের যে ভিএসএ কোশ্চেন থাকে সেই ভিএসএ কোশ্চেনের মধ্যেও থাকতে পারে। ঠিক আছে। হুম, চ্যাপ্টারে উল্টাবে, যোগ বিয়োগটা পাবে না কিন্তু বাইনারি কনভার্সনটা গুলো পাবে। বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারি এইগুলো কিন্তু থাকে। আর হচ্ছে যোগটা কিছু পাবে, বিয়োগটা খুব কম পাবে পেজে, দেখবে। হুম, ঠিক আছে। এরপরে আসছি, দেখো লজিক গেট। লজিক গেট, লজিক গেট কি? এটাকে বলা হয় যুক্তিদ্বার। লজিক গেট বা যুক্তিদ্বার এটা হলো, যেমন তোমরা কোনো একটা বড় কোনো ইনস্টিটিউটে যদি যাও, আজকে নবান্নর মতন জায়গায় যদি বলি, এরকম একটা সিকিউরিটি যুক্ত জায়গাতে যদি যাও, তুমি কিন্তু প্রবেশ করতে পারবে না। তোমাকে কি করবে? প্রথমেই সিকিউরিটি ঘিরবে, যে কোথা থেকে এসেছো, কি নাম, কি ধাম, এইসব জিজ্ঞেস করবে। তারপরে বলবে কি কেন যাবে, কি কারণ, এই রকম বিভিন্ন রকম কৈফিয়ত করবে তোমাকে। তারপরে সে যদি স্যাটিসফাইড হয়, মানে তোমার উত্তরের যদি স্যাটিসফাইড হয়, তবেই তোমাকে প্রবেশ করতে দেবে, নচেত তুমি ওই গেটের বাইরে থেকে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে। এই হলো তোমার দ্বাররক্ষীর কাজ। ঠিক একই রকম ভাবে আমরা যে লজিক গেটের কথা বলছি, অর্থাৎ ডিজিটাল বর্তনীতে এইরকম কিছু কম্পোনেন্ট থাকবে। ঠিক আছে।
আমরা এই প্রথম আজকে যে ক্লাসটা শুরু করলাম সেখানে এই কালো কালিয়ে লিখেছিলাম, খালি গেছে মানে এখানে আর দেখতে পাওয়া যাবে না। ওই এইখানে তোমার বাইনারির সরি দশমিক সংখ্যা বোঝানোর জন্য যে একটা ডিজিটাল মানে অ্যানালগ সার্কিট এঁকেছিলাম, তার পাশে একটা ডিজিটাল সার্কিট এঁকেছিলাম। সেই ডিজিটাল সার্কিটে যে ডিজিটাল যে সিগন্যালটা সেটা কতক্ষণ হাই স্টেট আর কতক্ষণ লো স্টেট আছে সেটার উপর নির্ভর করে তোমার ডিজিটাল যে ডিভাইস বলবো সেই ডিভাইসে ইনপুট হচ্ছে, এবং সেইখানে সে তার স্টেট অনুযায়ী প্রবেশ করতে পারবে। যদি ধরে নাও ডিজিটাল যে সিস্টেমটা সে লো স্টেটকে চাইছে, সেখানে যদি হাই স্টেট আসে তাহলে তাকে সে গ্রহণ করবে না। আবার সে হাই স্টেট চাইছে, সেখানে যদি লো স্টেট আসে তখন কিন্তু তাকে গ্রহণ করবে না, রিজেক্ট করে দেবে। উদাহরণ হিসাবে এরকম বলি, তোমরা যখন মোবাইলে চার্জ দিচ্ছ, ধরে নাও মোবাইল চার্জিং কন্ডিশনে আছে, তখন তুমি যদি মোবাইল ইউজ করো তখন দেখবে ব্যাটারি তোমার খরচ হচ্ছে না। তোমার তখন যে পাওয়ারটা তোমার ওই মোবাইলটা চালানোর জন্য যে পাওয়ারটা দরকার সেটা কিন্তু সরাসরি অ্যাডাপ্টার থেকে নিচ্ছে। মানে এটা মোবাইলের থেকে, তুমি যদি ল্যাপটপে আসো তাহলে আরও ব্যাপারটা বুঝতে পারবে যে যখন তুমি ল্যাপটপটাকে পাওয়ার কর্ড প্রবেশ করিয়ে বা পাওয়ার দিয়ে, এক্সটার্নাল পাওয়ার দিয়ে তুমি যখন কাজ করছো তখন সে পাওয়ারটা নিচ্ছে মানে ডাইরেক্ট পাওয়ার সোর্স থেকে, ব্যাটারি থেকে নিচ্ছে না। কিন্তু যখনই তুমি পাওয়ার কর্ডটা খুলে দিচ্ছ সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তোমার ওই ব্যাটারি থেকে সে পাওয়ারটা নিতে শুরু করছে। তাহলে এই যে সেটা আলাদা ব্যাপার, মানে সেক্ষেত্রে ডিপেন্ড করবে অ্যাডাপ্টারের ক্ষমতার উপর। অর্থাৎ তুমি ভাবো না তোমার বাড়িতে একটা ব্যাটারি আছে, সে ব্যাটারিটা ম্যাক্সিমাম তোমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট দিতে পারে একসঙ্গে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট। তুমি এমন একটা যন্ত্র চালালে সে একাই 4 অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে নিল, ঠিক আছে। তখন যখন আর একটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার, এরকম যখন যন্ত্র তুমি চালাবে তখন কি হবে, দুজনেরই পারফরমেন্স কমে যাবে, দুজনেই চলবে তখন ভাগাভাগি করে। কিন্তু ডিজিটাল সিস্টেম হলে সেরকমটা হবে না, ভাগাভাগি করবে না, বলে আমাকে পুরোটাই দাও, নচেত আমি নেব না, এরকম ব্যাপারটা। ঠিক আছে, মানে ওই যে আমি প্রথম দিকেই বলছিলাম তার একটা যে লেভেল থাকে 0.0 থেকে 0.5 ভোল্ট এটা লো স্টেট, আর 4.5 থেকে 5 ভোল্ট হলে হাই স্টেট হবে। তাহলে এই বিভবের মধ্যে যতক্ষণ থাকবে সিগন্যালের ভোল্টেজটা ততক্ষণ সেই হাই স্টেটের মধ্যে থাকবে। তাহলে দরকার ছিল তার ধরে নাও হাই স্টেট। ঠিক আছে, এই যে ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশন, মানে তোমরা যারা যদি কম্পিউটার ইউজ করো ইউপিএস ব্যবহার করে, ইউপিএস বাড়িতে যে ইউপিএস মানে কম্পিউটারের সঙ্গে যেটা একটা ব্যাটারি ব্যাকআপ, হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ যেটা দেয়, এটা দেখবে যে ভোল্টেজের সামান্য ফ্ল্যাকচুয়েশন হলো, অমনি কি হলো, ইউপিএস থেকে পাওয়ারটা দিতে শুরু করলো, এই পাওয়ারটা রিজেক্ট করে দিল। কারণ কম্পিউটারকে চাই একদম বিশুদ্ধ একটা অবিচ্ছিন্ন একটা পাওয়ার, একটা শক্তি দরকার অবিচ্ছিন্ন। তাহলে সেটা দেবে কে না ইউপিএস। তাহলে ইউপিএস মনিটর করছে ইনপুট, ইউপিএসকে যেটা দেওয়া দিচ্ছে সে যদি ফ্ল্যাকচুয়েশন করে, ভোল্টেজ কমা বাড়া হয়, তখনই কি করবে, ইউপিএস বাইরের কারেন্টটাকে বন্ধ করে দেবে, যে নিজের ব্যাকআপটা সে দেবে, নিজের থেকে দেবে। ঠিক আছে, যতক্ষণ এই ফ্ল্যাকচুয়েশনটা না কমছে ততক্ষণ কিন্তু নিজে থেকে দিতে থাকবে। এর যেই ফ্ল্যাকচুয়েশন ঠিক হয়ে গেল অমনি তখন কি করলো, সে নিজে থেকে কাট হয়ে গিয়ে মেন পাওয়ারটার সঙ্গে যুক্ত করে দিল। তাহলে এই জায়গায় এই লজিক গেটটা কাজ করছে। হ্যাঁ বলো। হ্যাঁ একদম, এটা তো স্বাভাবিক, কারণ এই জায়গায় যে ডিজিটাল বর্তনীতে তোমার ওইখানে যখনই ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, এখানে খুব সামান্য ফ্ল্যাকচুয়েশনের জন্য এখানের মানে টোটাল ডিজিটাল যে সূক্ষ্ম সূক্ষ্ম যে বর্তনীগুলো আছে সেখানে অনেক এরকম, যে তোমরা আগের চ্যাপ্টারতে ট্রানজিস্টার, ডায়োড ইত্যাদি পড়েছো, আর একটা জিনিস এখানে পড়বে আইসি। এই আইসির মতন জিনিস
অনেক থাকে, খুব সূক্ষ্ম বর্তনী। সেই জায়গায় যখন ফ্ল্যাকচুয়েশন হয়, ভোল্টেজের কম বাড়া, সেখানে কি হয় না, এই জায়গায় প্রচুর ওদের একটা অন্তর্ঘাত তৈরি হয়, তাতে কিন্তু যন্ত্র নষ্ট হয়ে যায়। ঠিক আছে। ঠিক যেরকম ভাবে আগেকার দিনে তোমরা শুনে থাকবে হয়তো, শুনে থাকতে পারো যে ফিলামেন্ট দেওয়া যে বাল্বগুলো থাকে, সেই ফিলামেন্ট দেওয়া বাল্বকে যদি বারবার অন অফ করা হয়, তাহলে বাল্বটা কিছুক্ষণ পরে নষ্ট হয়ে যায়, তার ফিলামেন্টটা নষ্ট হয়ে যায়। তার কারণ ওইখানেও ওই জায়গায় কি হয় না, ওটা গরম হয়, তো কারেন্টটা গিয়ে গরম হয়, তার মানে কি ওই ইলেকট্রনের দ্রুত সঞ্চালন হয়। তাহলে ইলেকট্রনগুলো যখন ওই পরিবাহীর মধ্য দিয়ে দ্রুত যায়, তাহলে যাতায়াতের সময় মানে একটা চাপ সৃষ্টি হয় আর কি। এই চাপের বারবার পরিবর্তন। হ্যাঁ, না এলইডি গুলোতে এটা অন্য, এলইডি কাজ করে তো অন্য প্রিন্সিপালে। তোমরা তো জানো যে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, কন্ডাকশন ব্যান্ড থেকে আবার ভ্যালেন্স ব্যান্ডে যখন সংক্রমণ হয়, তার জন্য মানে যে ব্যান্ড গ্যাপ এনার্জিটা। হ্যাঁ, এলইডিটাই তো বলছি যে ব্যান্ড গ্যাপ এনার্জি যেটা থাকে, সেই ব্যান্ড গ্যাপ এনার্জির জন্য লাইটটা ইমিট করে, মানে যে ল্যামডাটা নির্ণয় হয়, ল্যামডা সমান এইচসি বাই ইজি, ইজিটা ব্যান্ড গ্যাপ এনার্জি। এটা তোমার যখন পাওয়ার পাচ্ছে, সে কি করছে, লো স্টেট মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংক্রমণ হচ্ছে, ইলেকট্রন আবার সেখান থেকে এই জায়গায় চলে আসছে। তাহলে এই জায়গায় এই যাতায়াতে কোনো তো কেটে যাওয়ার কোনো ব্যাপার থাকে না। এখানে ইলেকট্রন, যে ইলেকট্রন নিচে ছিল সে উপরে যাচ্ছে, উপর থেকে আবার নিচে আসছে, এই একটা স্রোত চলছে, আর তার পরিপূরক হিসেবে এখানে আমরা শক্তিটা পাচ্ছি। ঠিক আছে। তাহলে সেই জন্য এখানে এরকম কেটে যাওয়ার ব্যাপারটা থাকে না। এটা কি হয় না, আস্তে আস্তে ওই যে ইলেকট্রন হোল সংখ্যাটা, সেটা কমতে থাকে, কমতে কমতে একটা সময় যখনই নিঃশেষ হয়ে যায়, তখন আর এলইডি জ্বলে না। এই জন্য তাদের একটা লাইফ টাইম থাকে। তোমরা জানবে ক্লাস 10-এও পড়েছিলে, যেমন এরকম 50,000 ঘন্টা, 30,000 ঘন্টা, এরকম বিভিন্ন এলইডি লাইটের টাইম পিরিয়ডটা দেওয়া থাকে, যেই সময়ের মধ্যে এটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে। তো এবারে এখানে লজিক গেটের ব্যাপারটা মোটামুটি বুঝতে পারলে, লজিক গেট বা যুক্তিদ্বার কিভাবে কাজ করে। এর প্রাথমিক কিছু গেট থাকে। প্রাথমিক গেট, প্রাথমিক গেট কোনগুলো? এটা হচ্ছে তিনটে গেট মেনলি আমরা এখানে বলবো। 1 নম্বর অর গেট, 2 নম্বর অ্যান্ড গেট, 3 নম্বর নট গেট। এছাড়া আরো দুটো গেট থাকে, একটা হচ্ছে ন্যান্ড গেট, আর একটা হচ্ছে নর গেট। ঠিক আছে। এই যে দুটো গেট, এই দুটো গেটকে কাজে লাগিয়ে আমরা প্রাথমিক গেট অর এন্ড নট তৈরি করতে পারি। এই গেটগুলোকে আমরা বলি ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। কেন? তার কারণ এদের সাহায্যে আমরা এই গেটগুলো তৈরি করতে পারি। কিভাবে করি সেটা আমরা আসবো। তোমাদের পরীক্ষাতে এই কোশ্চেনটাই বেশি থাকে, ন্যান্ড গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়, বা নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়। তার জন্য 3 নাম্বার থাকে, তিনটে বর্তনী চিত্র থাকে, তিনটে বর্তনী চিত্রের সাহায্যে তোমাদেরকে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট তৈরি করে দিতে হবে। তো সেইগুলো যাওয়ার আগে আগে আমরা একটা একটা করে বুঝবো অর গেট কি, অ্যান্ড গেট কি, নট গেট কি। ঠিক আছে। তাহলে প্রথম আসি অর গেট। অর গেট, এই অর গেটের চিহ্ন কিরকম? চিহ্ন অর গেট দেখতে কিরকম, যেমন তোমরা ওই ডায়োড, ট্রানজিস্টার, এইরকম তার বর্তনী চিত্র, এলইডি, প্রত্যেকটার বর্তনী চিত্র ছিল, সেরকম অর গেটের বর্তনী চিত্র হয় এরকম, যার দুটো ইনপুট থাকবে, মিনিমাম মিনিমাম দুটো ইনপুট, আর একটি হচ্ছে আউটপুট ওয়াই। এটি হচ্ছে অর গেটের চিহ্ন। ঠিক আছে। এবারে যদি জিজ্ঞেস করো কেন এরকম হলো, এর কোনো উত্তর নেই, চিহ্ন এটাই। আচ্ছা, এর একটা বুলিয়ান বীজগণিত থাকে। বলীয় রাশিমালা যেটা বলছে, রাশি
হ্যাঁ, বুলীয় রাশিমালা ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। এ প্লাস বলছি, অ্যাকচুয়ালি এটা পড়া হয় এ অর বি, এ অর বি। আর এর একটা সত্য সারণী পড়তে হয়, সত্য সারণী। হুম, এগুলো দেওয়া আছে সত্য সারণী। এই সত্য সারণী, এই তিনটি জিনিস অর গেটের পড়তে হবে। অর গেট কেন, যতগুলো গেট আমরা পড়াবো প্রত্যেকটা গেটের এই তিনটি জিনিস কিন্তু তোমাকে মনে রাখতে হবে। প্রথম এ, এটা বি, এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, দেখো এটা তোমার 0 আর 0। আমরা যদি কোনো কিছু না বুঝি তাহলে কি লিখবো, 0 প্লাস 0 সমান কত, 0। 0 আর 1, তাহলে কত, 0-র সঙ্গে 1 যোগ করলে 1 হবে। 1 আর 0 তার সঙ্গে যোগ করলে 1 হবে। এবারে যদি ওই নিয়ম অনুযায়ী করো, দুজনেই যদি 1 হয় তাহলে কত হবে, তোমরা হয়তো ভাববে এখানে 1 0, প্র্যাকটিক্যালি এটা হবে 1। তখন কিন্তু 1 0 হবে না, কারণ ওই কারণে আমি তখন বলছি যে এখানে এটা যোগ হিসাবে পড়লে ওই 1 0 বলা হয়ে যাবে। এটা এ অর বি এরকম যদি পড়ো তাহলে এই রকম হবে। অর্থাৎ এখানে তোমার 0 আর 1 হচ্ছে স্টেটকে নির্দেশ করছে, অবস্থাটাকে, মানে হাই স্টেট আর লো স্টেট। কিরকম ব্যাপার, এটাকে তোমার সাধারণ একটা বর্তনীর সাহায্যে যদি প্রকাশ করি, ধরো এরকম কোনো একটা বৈদ্যুতিক বাল্ব আছে, সেই বাল্বটাকে জ্বালানোর জন্য আমরা এখানে দুটো সুইচ ইউজ করছি। সিম্পল এই ব্যাটারি দিয়ে যোগ করে দিয়েছি, এটা একটা ব্যাটারি, এখানে দুটো সুইচ, এটা হচ্ছে এ আর এখানে একটা বি, আর এইটাকে ওয়াই। এটাকে কিন্তু আমি শুধু এই ট্রুথ টেবিলটাকে বোঝানোর জন্য এই বর্তনীটা আমি আঁকছি। হ্যাঁ, এখানে যদি দুজনেই খোলা অবস্থায় থাকে বাল্বটা জ্বলবে, জ্বলবে না। সেই জন্য এই তার স্টেটকে বোঝাচ্ছে, জ্বলছে কি জ্বলছে না সেটা হচ্ছে স্টেট, মানে এটা লো স্টেটে আছে, ওয়াই তখন জ্বলছে না। এবারে আমি যে কোনো একটাকে অন করলাম, এ অথবা বি। যেমন প্রথম কন্ডিশনটাই এ 0 আছে, মানে এ খোলা আছে, বি কে অন করলাম, তাহলে বি কে অন করলে তখন প্রবাহটা তখন এর মধ্য দিয়ে হবে, ঠিক কিনা, এর মধ্য দিয়ে প্রবাহটা হবে। হুম, যে লাইটটা জ্বলবে। ঠিক আছে, এবারে পরেরটা একই রকম ভাবে এ কে অন করলাম, বি কে 0 করলাম, তাহলে এ কে অন করা মানেই কি হবে, তখন এর মধ্য দিয়ে প্রবাহটা হবে, তখন লাইট জ্বলবে, অর্থাৎ ওয়াই পাওয়া যাবে। আর দুজনকেই যদি যোগ করে দাও, দুজনকে এ আর বি দুজনকেই যদি অন করো, হ্যাঁ, তাহলে জ্বলবে। সেই জন্য এই ট্রুথ টেবিলটা এর সঙ্গে ম্যাচ হচ্ছে। ঠিক আছে, না, টেবিলটাকে বোঝানোর জন্য এই লাইটটা আঁকা হয়েছে। ঠিক আছে, মানে এই যে আমরা যুক্তিদারের কথাটা বলছি না, মানে এখানে তোমার এইটা যুক্তি, লজিক। এখানে যদি দুজনেই খোলা থাকে তাহলে আউটপুট 0, আউটপুট কোনো পাবে না। এখানে যদি এ 0 বি যদি 1 হয় তাহলে আউটপুট এখানে 1 হবে, মানে এই যে যদি কথাটা বলছি, মানে এইটাই হচ্ছে লজিক। ঠিক আছে, আর এইখানে সুইচগুলোকে তুমি দরজা হিসেবে ভাবতে পারো, তবে তুমি পাস করবে, মানে যদি এটাকে খুলো তবে বন্ধ যেতে পারবে না, আর যদি বন্ধ রাখো তাহলে যেতে পারবে, মানে সুইচ যদি অন করো তবে যেতে পারবে, নাহলে যেতে পারবে না। এইরকম একটা লজিক আর কি। ঠিক আছে, তো এখানে তোমাদের পরীক্ষাতে এই তিনটে কোশ্চেনই বেশি থাকে, মানে তিনটে থেকেই কোশ্চেন থাকে। যেমন প্রথম প্রথম আগে অর গেটের এই চিহ্নটা পড়তো, এখন আর এই কোশ্চেনটা আসে না, অর গেটের চিহ্ন। বুলিয়ান রাশিমালাটাও তোমার এখন আসে না, ট্রুথ টেবিলটা থাকে, ট্রুথ টেবিলটা থাকে। এবং এখান থেকে আরেকটু মডিফাই করে কিছু কোশ্চেন হয়, সেগুলো আমরা পরে আসছি। তো তারপরে এখানে তোমার এই অর গেটের
ডায়োডের সাহায্যে, মানে এইটা তোমাদের পরীক্ষাতে 2 নম্বরের কোশ্চেন থাকে, ডায়োডকে ব্যবহার করে কিভাবে তুমি অর গেট তৈরি করবে, যেটা তোমাদের 746 পাতায় আছে। ডায়োডকে ব্যবহার করে অর গেট কিভাবে, হ্যাঁ 76 পাতায় 776, এটা কিভাবে তৈরি করবে তার প্রসেসটা এখানে যেটা দেওয়া আছে সেই ছবিটা দেখো। তাহলে সিম্পল এখানে দুটো ডায়োড আমি এখানে আঁকলাম, এই একটা ডায়োড আর এই একটা ডায়োড, হ্যাঁ পিএন সংযোগ ডায়োড। এই দুটো ডায়োডকে একসঙ্গে যুক্ত করলাম, যুক্ত করে এখানে তোমার একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, এই রেজিস্ট্যান্সটাকে গ্রাউন্ড করে দিলাম, ভূসংলগ্ন করে দিলাম, মানে নিম্ন বিভবের সঙ্গে যুক্ত করলাম। এইখানটি তোমার পাওয়া যাবে ওয়াই, মানে এই দুটো জায়গার মধ্যে ভোল্টেজটা তুমি পাবে কিভাবে না, এখান থেকে একটা এ, এটা এ আর এইটা হচ্ছে বি, এখানে দুটো অবস্থা এখানে থাকবে, মানে এটা থাকলো 1 আর একটা ধরে নাও 0, এরও 1 আর এটা 0, ঠিক আছে। তো এইটা তোমার এখানে কিভাবে দেখানো আছে এই জায়গাটায় দেখাইনি, আমি জাস্ট একটু তোমাদেরকে বোঝানোর জন্য এঁকে দিচ্ছি, তোমরা বইয়ে যেরকম ছবিটা আছে ওই রকমটাই আঁকবে, এটা বোঝানোর জন্য আমি এটাকে একটু আঁকছি। দেখো এই যে 1 যে স্টেটটা, এটার সঙ্গে দুটো পয়েন্ট যুক্ত করে দাও। দাঁড়াও, এই তো আমি এখনো খাইনি জানো, তোমরা তো খেয়ে দিয়ে নিচ্ছো, সিরিয়াসলি এখনো খাওয়া হয়নি। আচ্ছা দেখো, এরপরে এখানে তুমি এই যে আমরা উচ্চ বিভবটা বলেছিলাম কি পজিটিভ, মানে হাই ভোল্টেজ থাকবে, আর নিম্ন বিভবটা তোমার 0 বা নেগেটিভ, এরকম ভাবে এই বিভবটাকে এইখানটায় তোমার কি হচ্ছে গ্রাউন্ড করে দেওয়া হচ্ছে, এটা গ্রাউন্ড করে দেওয়া হচ্ছে। তাহলে এইটা তোমার প্লাস আর এই মাইনাসটা হচ্ছে গ্রাউন্ড, নিম্ন বিভবটা। তার মানে কি এখানে তোমার উচ্চ বিভব, এটা যদি আমি 5 ভোল্ট অ্যাপ্লাই করি 5 ভোল্ট, তাহলে এইটা তোমার কি হবে প্লাস 5 ভোল্ট, আর এটা 0, 0 মানে কি ভোল্টেজটা কম, মানে 0 থেকে 0.5 ভোল্ট বলেছিলাম লো স্টেট, তাহলে এইগুলো ধরে নাও 0, মানে 0 আর 0 যেটা আছে, বুঝতে পারছো। তাহলে এই দুটো পয়েন্ট মানে দুটো স্টেট, এ তাহলে 1 আর 0-র মধ্যে কানেক্ট হতে পারবে, বিও সেরকম 1 আর 0-র মধ্যে কানেক্ট হতে পারবে, ঠিক আছে। তাহলে এবারে দেখো, এদিকে তো তুমি তো নেগেটিভ 0 ভোল্টেজের সঙ্গে যুক্ত করেছো, প্রথমে দুজনেকেই তুমি 0-র সঙ্গে যুক্ত করে দাও, এ কেও 0-র সঙ্গে বি কেও 0-র সঙ্গে যুক্ত করে দাও। তাহলে যুক্ত করলে কি হবে, যদি যুক্ত করে দাও তাহলে দেখো এরা তো তোমার পিএন সংযোগ ডায়োড, এদিকটা পি আর এদিকটা এন হয়, তাহলে বলো তো পি প্রান্ত নেগেটিভের সঙ্গে যুক্ত আছে, মানে নিম্ন বিভবের সঙ্গে, আর এন প্রান্তও নিম্ন বিভবের সঙ্গে যুক্ত আছে, কোনো কারেন্ট ফ্লো হবে এর মধ্য দিয়ে, দুজনের মধ্য দিয়ে কারোর মধ্য দিয়ে হবে না। আর কারেন্ট ফ্লো যদি না হয় এর দুই প্রান্তে কোনো বিভব প্রভেদ তৈরি হবে না, ধরে নাও রেজিস্ট্যান্স আর, তাহলে এর দুই প্রান্তে যে বিভবটা তৈরি হবে ভি ইকাল টু আই আর, এই ফর্মুলা অনুযায়ী তো এইটার মধ্য দিয়ে, এটার মধ্য দিয়ে যদি প্রবাহ হয় তবেই তো এর দুই প্রান্তে বিভব প্রভেদটা পাবে, অর্থাৎ ওয়াই পাবে, ওয়াই তবেই তো পাবে নাকি। হুম, আচ্ছা এবারে পরের স্টেপটা ভাবো, পরের স্টেপটা তোমার এ আছে 0-তে, মানে এর সঙ্গে কানেক্ট আছে, আর বি আছে 1, তাহলে বি যদি 1 মানে বি মানে 1 মানে কি উচ্চ বিভব, মানে প্লাস 5 ভোল্ট, তাহলে পি এর সঙ্গে কত যুক্ত আছে, পি এর সঙ্গে কত যুক্ত আছে পজিটিভ, আর এন এর সঙ্গে এন তো নিম্ন বিভবে আছে, তখন কি হবে এই ডায়োডের মধ্য দিয়ে প্রবাহটা হবে, হবে কিনা বলো। তখনই কি হচ্ছে এর এগেনস্টে ভোল্টেজ ড্রপ হচ্ছে, তখন আউটপুট পাওয়া যাচ্ছে ওয়াইটা 1। একই রকম ভাবে আবার উল্টোটা, এ যদি 1 আর বি যদি 0 হয় তখন এর মধ্য দিয়ে প্রবাহটা হবে, ঠিক কিনা।
বোঝা গেল? হ্যাঁ, শুধু শুধু ছবিটি আঁকা পড়বে, এই ছবি আঁকাটি। ওই বইয়েরটা, আমি তো বললাম বইয়েরটাই করতে। ওই বইয়েরটা এখানে তোমার পুরোটাই একই আছে, শুধু এই যে 1 আর 0টা দেখানো নেই, সেটা আমি বোঝানোর জন্য এটা এঁকে দিলাম। বুঝতে পারলে? হ্যাঁ, বলবে পিএন সংযোগ ডায়োডের সাহায্যে কিভাবে অর গেট তৈরি করা যায় তার বর্তনী চিত্র অঙ্কন করো। ঠিক আছে? এরপরে এই যে ছেড়ে দেবো, দাঁড়াও আমি জাস্ট আর একটা কথা বলি। দেখতে পাবেন ঘুমে। এই এরপরে তোমার পরের দিন তোমরা এটা একটু মনে করে দিবে, একটা লেখচিত্র আমি বাকি রেখে দিয়েছি। মানে ওই 776 পাতায় ডান দিকে ইনফোপিডিয়া যেটা আছে, ওখানে একটা লেখচিত্র, মানে লেখচিত্রের মতন আছে আর কি, সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। ওইটা আমি বাকি রাখছি, সবগুলো পড়িয়ে একসঙ্গে করাবো। বুঝতে পারলে? ওটা একটু মনে করিয়ে দিবে। হ্যাঁ, 776 পাতায় ইনফোপিডিয়ার নিচে আছে দেখো, ওই যে একটা সিগন্যাল আছে আর কি, হার্টবিটের যেরকম সিগন্যালগুলো হয়, মানে ইসিজি করলে সেরকম ধরনের একটা সিগন্যাল দেখতে পাচ্ছ, ওই সিগন্যালটা মনে করে দিবে। ওটা একসঙ্গে সবগুলো করাবো। ঠিক আছে? যতগুলো গেট আছে প্রত্যেকটা গেট করানোর পর। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, ওই অ্যান্ড গেট এবং নট গেট, ওই দুটো গেটের ক্ষেত্রে একই রকম তার মানে বুলিয়ান এক্সপ্রেশন এবং চিহ্ন আর ট্রুথ টেবিল, ওই তিনটে গেটের পরে রাখবে। পরের দিন আমি এটার এক্সপ্লেনেশন করব। বুঝতে পারলে?